হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের পরীক্ষায় 24টা এমসিকিউ থাকে, আর এই 24টায় অ্যান্সার করার জন্য তোমাদের আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখতে হবে। আজকের ক্লাসে আমি অধ্যায় ভিত্তিক খুব কম সংখ্যক এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্রথমে যেসব প্রশ্নপত্র এসেছে এমসিকিউ আকারে সেগুলো দেখতে হবে। তোমাদের যাদের 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত এমসিকিউগুলো দেখা হয়ে গেছে, তোমরা আজকের ক্লাসটা খুব ভালো করে মনোযোগ দিয়ে একবার দেখে নাও। এখানে তো বিভিন্ন সালের প্রশ্ন আছেই, সঙ্গে এক্সট্রা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। যেমন প্রথমে তোমরা দেখো 1 নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো তোমাদের আছে, দেখো প্রথম প্রশ্ন কি আছে দেখো। একজন বাস্তববাদী তাত্ত্বিক। একজন বাস্তববাদী তাত্ত্বিক হচ্ছেন মর্গেনথাউ। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, একজন একজন নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক হলেন কেনেথ ওয়ালজ হলেন একজন নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক হলেন ওপরের সবাই আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক, মর্গেনথাউ, আলফ্রেড জিরমান, ঠিক আছে, জোসেফ নাই, এরা সবাই। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক প্রথম পৃথক স্বাস্থ্য হিসাবে গড়ে ওঠে কবে? 1919 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, বিশ্ব ব্যবস্থা তথ্যের প্রবক্তা ওয়ালার স্টাইন। তারপরে ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের লেখক জোসেফ ফাঙ্কেল। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র বইটি লিখেছেন কে? কৌটিল্য। তারপরের প্রশ্ন, এ স্টাডি অফ ওয়ার গ্রন্থটির লেখক হচ্ছেন কুইন্সি রাইট হচ্ছেন এ স্টাডি অফ ওয়ার গ্রন্থটির লেখক। তোমরা দেখছো তোমরা কিন্তু নতুন প্রশ্ন এখান থেকে শিখতে পারবে। আর একবার যদি ক্লাসটা দেখে নাও, পরীক্ষার হলে যদি প্রশ্নগুলো থাকে, তোমরা কিন্তু অপশান দেখে ঠিক অ্যান্সারটা করে দিতে পারবে আর কি। তারপরের প্রশ্ন দেখো, একমেরু বিশ্বের সূচনা হয় সোভিয়েত ইউনিয়নের পতনের পর। পরের প্রশ্ন, একজন কাঠামোবাদী প্রবক্তা হলেন ইমানুয়েল ওয়ালাস্টাইন একজন কাঠামোবাদী প্রবক্তা। এবারে 5 নম্বর অধ্যায়। তোমরা জানো যে তোমাদের 2, 3, 4 এগুলো পরীক্ষা হচ্ছে না। এবারে 5 নম্বর অধ্যায়টা দেখো। 5 নম্বর অধ্যায়ের প্রথম যে আছে, প্রথম প্রশ্ন কি আছে? সর্বাধিক ব্যক্তির সর্বাধিক পরিমাণ সুখ, এটা কে বলেছে? বেনথাম। তারপরে একজন উদারনীতিবাদী তাত্ত্বিক জন স্টুয়ার্ট মিল। তারপরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, দাস ক্যাপিটাল কার লেখা? মার্কসের লেখা। তারপরের প্রশ্ন, মার্কস তার দ্বন্দ্বমূলক বস্তুবাদে যে দার্শনিকের দ্বারা প্রভাবিত হয়েছিলেন সেটা হচ্ছে হেগেলের দ্বারা। শ্রমের মূল্য তথ্য এর প্রবক্তা হচ্ছেন অ্যাডাম স্মিথ। তারপরের প্রশ্ন, দ্য রাইস অফ ইউরোপিয়ান লিবারিজম গ্রন্থটি লিখেছেন হ্যারল্ড ল্যাস্কি। তারপরের প্রশ্ন, অন টু দ্য লাস্ট বইটি লিখেছেন জন রাস্কিন। নেক্সট প্রশ্ন দেখো, দ্য স্টেট অ্যান্ড রেভুলেশন বইটি লিখেছেন কে? লেনিন। পরের প্রশ্ন, লিবারিজম গ্রন্থটি লিখেছেন হবসহাউস। তারপরের প্রশ্ন, উদারনীতিবাদের মূল কথা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। তোমাদের 5 নম্বর অধ্যায়ও শেষ হয়ে গেল। এবার 6 নম্বর অধ্যায় থেকে যেগুলো করবে সরকারের বিভিন্ন বিভাগসমূহ। প্রথম প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এটা আছে হবে, ঠিক আছে, চালু আছে কোথায়? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয়, ঠিক আছে, প্রশ্নটা ঠিকই আছে। প্রথম চালু হয় কোথায়? ব্রিটেনে। তারপরে প্রশ্ন দেখতেই পাচ্ছ 18 সালে এসেছে। দ্বিকক্ষবাদের সমর্থক হচ্ছেন জে.এস. মিল। পার্লামেন্ট হলো খেলার বিষয়, এটা কে বলেছেন? এটা অ্যান্সার কিন্তু হবে তোমাদের এই বেনিটো মুসোলিনি। এই অ্যান্সারটা ভুল আছে, এখানে মুসোলিনি বলেছেন পার্লামেন্ট হলো খেলার বিষয়। তারপরে প্রশ্ন দেখো,
দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন লর্ড অ্যাক্টন। তারপরের প্রশ্ন কি আছে দেখো, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হচ্ছে চীন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? কমন সভা। উচ্চকক্ষ তোমরা জানো যে লর্ড সভা। ঠিক আছে, তারপরের প্রশ্ন, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোথায়? গ্রেট ব্রিটেনে। নেক্সট প্রশ্ন দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা, অ্যান্সার হবে মন্তেস্কু। তারপরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম জনপ্রতিনিধি সভা। জনপ্রতিনিধি সভা। একক পরিচালকের একটি উদাহরণ, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি একক পরিচালকের উদাহরণ। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। কংগ্রেস। তারপরে, তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব কোথায় রয়েছে? অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপরের প্রশ্ন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হচ্ছে সুইজারল্যান্ড। তারপরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম। আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে সেনেট। যদি বলে নিম্নকক্ষ তখন তোমাদের মনে রাখতে হবে জনপ্রতিনিধি সভা। পরের প্রশ্ন, স্পিরিট অফ দ্য লস গ্রন্থের লেখককে? গ্রন্থের লেখক হচ্ছে মন্তেস্কু। তারপরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ অন্ধকার। একথা কে বলেছেন? লর্ড ব্রাইস বলেছেন। তারপরে, আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন। আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী শাসন। তারপরের প্রশ্ন, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকারক। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে বলেছেন? আবেসিয়ে বলেছেন। পরের প্রশ্ন, আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে, সেটা কোথায়? ব্রিটেনের আইনসভার। নেক্সট প্রশ্ন, এককক্ষবাদের সমর্থক। এককক্ষবাদের সমর্থক হচ্ছেন কে? ল্যাস্কি। এবারে তোমাদের 7 নম্বর অধ্যায়, ভারতের শাসন বিভাগ। এই অধ্যায়টা থেকে প্রশ্নগুলো দেখো। ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যদি তোমাদের প্রশ্ন ঘুরিয়ে আসে যে বর্তমান রাষ্ট্রপতিকে, তখন তোমাদের লিখতে হবে রামনাথ কোবিন্দ। তারপরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হচ্ছে প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডাক্তার রাধাকৃষ্ণন। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা। তারপরের প্রশ্ন, অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন, অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন, এটাও অ্যান্সার হবে, এখানে দেখো ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন, এখানে অ্যান্সার হবে রাষ্ট্রপতি। এই অ্যান্সারটা তোমাদের কিন্তু ভুল দাগ দেওয়া আছে, এখানে অ্যান্সার কি হবে? রাষ্ট্রপতি। ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি নিযুক্ত করেন। পরের প্রশ্ন দেখো, সংসদের যৌথ অধিবেশন আহ্বান করেন। যৌথ অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করে সংসদের কি? রাজ্যসভা ও লোকসভার সদস্যরা। পরের প্রশ্ন আছে, মন্ত্রিসভার সাধারণ কার্যকালের মেয়াদ কত? 5 বছর। তারপরের প্রশ্ন, ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধানকে? প্রকৃত প্রধান হচ্ছে কে? প্রধানমন্ত্রী। তারপরের প্রশ্ন, রাজ্য প্রশাসনের শীর্ষে আছে কে? রাজ্য প্রশাসনের শীর্ষে আছে রাজ্যপাল। তারপরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু। তারপরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শাসন বিভাগীয় কর্তৃপক্ষ। ভারতের সর্বোচ্চ শাসন বিভাগীয় কর্তৃপক্ষ হচ্ছে রাষ্ট্রপতি। তারপরে প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে? 352 নম্বর ধারা অনুসারে। তারপরে, রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? 35 বছর। তারপরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে। তারপরের প্রশ্ন, ভারতে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি? অ্যান্সার হবে আর্থিক
সংকট অবস্থাজনিত জরুরি অবস্থা। তারপরের প্রশ্ন দেখো, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি কে বলেছেন? অ্যান্সার হচ্ছে সরোজিনী নাইডু। তারপরের প্রশ্ন, প্রকৃত শাসক হলো ভারতের প্রধানমন্ত্রী। তারপরের প্রশ্ন এবারে তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ 8 নম্বর অধ্যায় থেকে। 8 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতে হবে তোমাদের, প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন তোমাদের হচ্ছে কি ভারতের আইন, এই চ্যাপ্টারটার নাম কি? ভারতের আইন বিভাগ, ঠিক আছে। পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করে কে? স্পিকার। অধিবেশন ডাকে কিন্তু রাষ্ট্রপতি, সভাপতিত্ব করে কে? স্পিকার। তারপরের প্রশ্ন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। তারপরে অর্থ বিল প্রথম উপস্থিত হয় কোথায়? অ্যান্সার হচ্ছে লোকসভায়। তারপরের প্রশ্ন, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা 250 জন। রাজ্যের আইনসভার উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত মোট সদস্য সংখ্যা, অ্যান্সার হবে 294। তারপরের প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হতে পারেন? অ্যান্সার হচ্ছে 2 জন। তারপরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকাল স্বাভাবিক সময়সীমা কত? 6 বছর। তারপরের প্রশ্ন, লোকসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? 552। তারপরের দেখো প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 26 বছর। এইটা কিন্তু অ্যান্সারটা ভুল আছে, এখানে অ্যান্সারটা হবে কত? 25 বছর। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স হবে কত? 25। তারপরে লোকসভার সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ, অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে তোমার 5 বছর। তারপরের প্রশ্ন, লোকসভার অধিবেশন আহ্বান করেন কে? লোকসভার অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আইনসভা, অ্যান্সার হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। তারপরের প্রশ্ন, রাজ্যের আইনসভার নিম্নকক্ষকে কি বলা হয়? বিধানসভা বলা হয়। তারপরে নেক্সট প্রশ্ন, লোকসভার নির্ণায়ক ভোট প্রদান করার অধিকারীকে? অধ্যক্ষ বা স্পিকার, ইনিই হচ্ছেন নির্ণায়ক ভোট, যেটাকে কাস্টিং ভোট বলা হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? পার্লামেন্টের কাছে। তারপরের প্রশ্ন, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে কে? স্পিকার। নেক্সট প্রশ্ন, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে? বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম 25 বছর বয়স হতে হবে। তারপরে এবারে 9 নম্বর অধ্যায় তোমাদের বিচার ব্যবস্থা। এখান থেকে দেখো কি কি প্রশ্ন তোমাদের করতে হবে। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষা শক্তিশালী, এটা কে বলেছেন? কে আয়ার বলেছেন। কেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে? 1986 খ্রিস্টাব্দে কেতা সুরক্ষা আইন তৈরি হয়। তারপরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় কত সালে? 1987। তারপরে দেখো, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? 62 বছর। সুপ্রিম কোর্টের 65, তোমাদের বলেছি আগে। তারপর দেখো, সুপ্রিম কোর্টের আছে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শ দান এলাকা। তারপরের প্রশ্ন, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? 226 নম্বর ধারা। হাইকোর্ট হচ্ছে 226, এটা যদি সুপ্রিম কোর্ট হতো তাহলে 32 নম্বর ধারা হতো। তারপরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয়, বয়সের কিন্তু কোনো শর্ত নেই। তারপরে প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয় জুনাগড়ে, যেটা কোথায়? গুজরাটে আছে। কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান ও নিকোবর। তারপরে প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আপিল আদালত সুপ্রিম কোর্ট। তারপরের প্রশ্ন দেখো, বর্তমানে সুপ্রিম কোর্টের মোট বিচারপতি আছে কতজন? 30 জন। তারপরে নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের ড্যাশ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করে? কত নম্বর ধারা অনুযায়ী? দেখো 32 নম্বর ধারা অনুযায়ী। লোক আদালতের প্রস্তাব উত্থাপন করেন PN ভগবতী, অপশান ডি সঠিক অ্যান্সার।
ভারতের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা কে? অ্যান্সার হচ্ছে সুপ্রিম কোর্ট। তারপরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? অ্যান্সার হবে রাষ্ট্রপতি। তারপরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে ভাগ করা যায় কয় ভাগে? অ্যান্সার হচ্ছে 4 ভাগে। তারপরের প্রশ্ন, রাজ্যের সর্বোচ্চ আদালত, রাজ্যের সর্বোচ্চ আদালত হচ্ছে হাইকোর্ট। তারপরের প্রশ্ন, লোক আদালতের উদ্ভব হয় 1982 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দেখো। 10 নম্বর অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায়, পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, প্রতিষ্ঠিত হয়নি এখনও। তারপরে প্রশ্ন, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় কার দ্বারা? পৌরসভার দ্বারা। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1978 খ্রিস্টাব্দে। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হচ্ছে 144। পরের প্রশ্ন আছে, পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন কে? সভাপতি। তারপরে প্রশ্ন দেখো, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? কাউন্সিলর বলা হয়। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও। তারপরে প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কত বছরের জন্য? 5 বছরের জন্য। তারপরে আছে, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল কবে? 1980 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ড্যাশ হলেন ব্লকের শিক্ষামূলক কার্যের উদ্যোক্তা? বিডিও। এটা শিক্ষামূলক না, বিকাশমূলক কাজের উদ্যোক্তা, সেটা হচ্ছে বিডিও। তারপরে প্রশ্ন, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়, সেটা কত সালে? সেটা হচ্ছে 1992 খ্রিস্টাব্দে। পঞ্চায়েতের সংস্থার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর জেলা পরিষদ। তারপরে দেখো, গ্রাম পঞ্চায়েত হলো পঞ্চায়েত ব্যবস্থার প্রথম স্তর। পরে প্রশ্ন, কর্পোরেশনে আমলাতান্ত্রিক প্রধান হলেন কে? কমিশনার। পরের প্রশ্ন কি আছে, ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে, এটা তোমাদের অ্যান্সার হবে, দেখো, ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে। এখানে যে তোমাদের কোশ্চেনটা আছে, এটা 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয় কবে? 1993 খ্রিস্টাব্দে। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হচ্ছেন সভাধিপতি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হচ্ছেন মেয়র। তারপরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন তৈরি হয়েছিল কবে? 1973 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গের পৌরসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ আছে 1/3, আর কি 3 ভাগের 1 ভাগ। তারপরে পশ্চিমবঙ্গের পৌরসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। জেলা পরিষদের মুখ্য পদাধিকারীকে? সভাধিপতি। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত? 5 থেকে 30 জন সদস্য। তারপরে জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিককে কি বলা হয়? ডিএম বলা হয়। ন্যায় পঞ্চায়েতের বিচারকের সংখ্যা কত? 5 জন। ঠিক আছে, বিচারকের সংখ্যা কত? 5 জন। আর শেষ প্রশ্ন তোমাদের দেখো, কলকাতা পৌর নিগমে নির্বাচিত সদস্যদের বলা হয় কি? কাউন্সিলর। তোমরা এই ক্লাসটা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নেবে।